সাথী তার মা শিল্পা দেবীর সঙ্গে বসবাস করত। সাথীর বাবা শহরে থাকতো, সেখানে একটা বড় কোম্পানিতে কাজ করত, আর মাসে মাসে সাথী আর সাথীর মায়ের জন্য টাকা পাঠাতো। তাই দিয়ে এই শিল্পা দেবী সংসার চালাতো এবং সাথীকে কলেজে পড়াশোনা করাতো। সাথী ছোটবেলাতে যেমন ছোট ছোট জামা কাপড় পরতো, সে বড় হয়েও ছোট ছোটই জামা কাপড় পরতে ভালোবাসে। একদিন সাথী কলেজে যাবার জন্য রেডি হয়, তখন সেখানে তার মা শিল্পা দেবী এসে বলে, এই সাথী, তুই এইসব কি পরেছিস? এত ছোট জামা আবার কেউ পরে নাকি? তুই তো এখন বড় হয়ে গেছিস, আর এইরকম ড্রেস পরে আছিস, এই পরে তুই কলেজে যাবি? উফ মা, তুমিও না, এই ড্রেসটা খারাপ কি আছে বলো তো? এখন এইসবই ফ্যাশন। হ্যাঁ, আমি এই ড্রেসটা পরেই কলেজে যাব। সাথী, আমি কিন্তু ভালোই ভালোই বলছি, এইসব ড্রেস পরে একদম কলেজে যাবি না। ভালো জামা কাপড় পরে যা, আর পুরো শরীর ঢেকে যা, না হলে কিন্তু খুব খারাপ হবে। দেখ মা, এখন তুই বড় হয়েছিস, এখন আর এইসব ছোট ছোট জামা কাপড় মানায় না, সবাই তোকে খারাপ নজরে দেখবে। মা, সবার সাথে আমার কি সাথ? যার যেটা ইচ্ছা সে সেটা বলুক, তাতে আমার কোনো যায় আসে না। আমি এইরকম ছোট ছোটই জামা কাপড় পরবো, আমাকে কেউ আটকাতে পারবে না। এই বলে সাথী কলেজে চলে যায়। সে তার মায়ের কথা কোনো মতেই শোনে না। শিল্পা দেবী হাজারো বারণ করার পর সাথী তার কোনো কথাই শোনে না। কলেজের সকলে সাথীকে দেখে অনেক হাসাহাসি করতে থাকে, আবার কেউ কেউ মজা নিতে থাকে, আবার কেউ কেউ তাকে পাগলও বলে। দেখ দেখ, মেয়েটা মনে হয় পুরো পাগল হয়ে গেছে, কিরকম ড্রেস পরে এসেছে দেখ। চুপ কর, তাতে তোর কি হয়েছে? শুধু দেখ আর মজা নে। আমার তো একে দেখে খুব ভালোই লাগছে। এ মা, এই সাথীটাকে দেখ কিরকম ড্রেস পরে এসেছে। এত ছোট ড্রেস পরে এসেছে, ছেলেগুলো ওর দিক থেকে চোখ সরাচ্ছে না, কিরকম খারাপ নজরে দেখছে, আর তাতে ওর কোনো যায় আসছে না। হ্যাঁ, ঠিক বলেছিস, ওর তো কোনো লজ্জা বলতেই নেই, ওর তো ফ্যাশন নিয়ে দরকার। ছি, ছাড়, আমাদের কি, একদিন নিজেই ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে। কলেজে সাথীকে নিয়ে অনেক রকমেরই কথা হয়, কিন্তু সাথী কারোর কোনো কথাতেই কান দেয় না, সে যেন শুনতেও পাচ্ছিল না। কলেজ থেকে বাড়ি ফেরার পর সাথীর মা সাথীকে বলে, তুই এইরকম জামা পরে বাইরে যাচ্ছিস, আর প্রতিবেশীগুলো আমার মজা নিচ্ছে। তোকে আমি কত করে বারণ করলাম এইরকম ছোট ড্রেস পরে কলেজে যাস না, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। উফ মা, তোমাকে আমি কতবার বলেছি যে যাই বলুক না কেন আমার তাতে কোনো যায় আসে না, আর প্রতিবেশীরা যাই বলুক না কেন তুমি তাদের কোনো কথাতেই কান দেবে না। এই বলে সাথী তার রুমে চলে যায়। শিল্পা দেবী সাথীর বিয়ের কথা ভাবে। মেয়েটা তো বড় হয়েছে, আমি যদি ওর বিয়েটা দিয়ে দিই তাহলে হয়তো ও আর এরকম ছোট ড্রেস পরবে না, ও হয়তো পরিবর্তন হয়ে যাবে। আমি কালকেই ঘটক মশাইয়ের সাথে কথা বলবো। এই বলে শিল্পা দেবীও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। পরের দিন সকালে সাথী কলেজে চলে যাবার পর শিল্পা দেবী একটা ঘটক মশাইকে ফোন করে এবং তাকে বাড়িতে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেও ঘটক মশাই শিল্পা দেবীর কাছে আসে। ঘটক মশাইকে দেখে শিল্পা দেবী বলে, দাদা, আপনি এসে গেছেন, যা খুব ভালো করেছেন। এই নিন আমার মেয়ের ছবি, একটা ভালো ছেলে দেখুন, খুব তাড়াতাড়ি আমি আমার মেয়ের বিয়েটা দিয়ে দিতে চাই। ঠিক আছে দিদি, এই নিয়ে আর আপনাকে চিন্তা করতে হবে না, কিছুদিনের মধ্যেই আমি আপনাকে ফোন করে জানিয়ে দেব। এই শুনে শিল্পা দেবী একটু নিশ্চিন্ত হয়। কিছুক্ষণ পর ঘটক মশাই কথাবার্তা বলে সেখান থেকে চলে যায়। এই রকম ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন ঘটক মশাই শিল্পা দেবীকে ফোন করে বলে, দিদি, আপনার মেয়ের জন্য একটা ভালো পাত্র সম্মান পেয়েছি, ছবিটা আমি ফোনে পাঠিয়ে দিচ্ছি, আপনি একবার দেখে নেবেন। আপনার যদি পছন্দ হয় তাহলে আমি আপনার সঙ্গে কথা বলিয়ে দেব। শিল্পা দেবী ছেলের ফটোটা দেখে তার পছন্দ হয়। শিল্পা দেবী আবারও ঘটক মশাইকে ফোন করে জানায়। কিছুদিনের মধ্যেই ঘটক মশাই পাত্রের পরিবারকে শিল্পা দেবীর সাথে কথা বলিয়ে দেয়। শিল্পা দেবীর সকলকে খুব পছন্দ হয়েছিল, তাই সেও সাথীর বিয়ে দিতে রাজি হয়ে যায়। বেশ কিছুদিনের মধ্যেই সুজয় এবং সাথীর বিয়ে হয়ে যায়। সুজয়ের পরিবারে তার মা সুজাতা দেবী এবং তার বাবা সুনীল বাবু ছিলেন। বিয়ে করে সাথী শ্বশুর বাড়িতে আসে। শ্বশুর বাড়িতে এসে সে তার মধ্যে একটুও পরিবর্তন আনেনি। বিয়ের কয়েকদিন পর রাত্রেবেলা সাথী সুজয়কে বলে, সুজয় বলছে যে আমি যদি ছোট ড্রেস পরি তাহলে তাতে কি তোমার প্রবলেম হবে? না, আমার কোনো প্রবলেম হবে না, কিন্তু মা বাবার প্রবলেম হবে। আর তাছাড়া আমি চাই না তোমাকে নিয়ে কেউ হাসাহাসি করুক, আর আমি এটাও চাই না যে তোমার দিকে কেউ খারাপ নজরে দেখুক, বুঝেছো? সুজয়, তার মানে তোমার কোনো প্রবলেম নেই তাই তো? যে যাই বলুক না কেন তাতে আমার কোনো যায় আসে না, আমি ছোট ড্রেসই পরবো।
এই বলে সাথী ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সুজয় অফিসে যাবার জন্য রেডি হয়ে যায়। সুজয় অফিসে চলে যাবার পর সাথী তার রুমে এসে মনে মনে ভাবে, এই মাটাও নাই, সব শাড়ি পাঠিয়েছে, আমি কি শাড়ি পরি? আমি এখন কি ড্রেস পরবো কি জানি। তখনই সাথীর মাথায় একটা বুদ্ধি আসে, আর সে শাড়িগুলোকে ডিজাইন ভাবে কেটে নতুন ড্রেস বানিয়ে নেয়। ড্রেসগুলো খুবই ছোট ছিল। ওই রকম ড্রেস পরে সাথী তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাইয়ের সামনে আসে। সাথীকে দেখে সুজাতা দেবী বলে, বৌমা, তুমি এইরকম ড্রেস পরেছো? তুমি এখন নতুন বউ আর এইরকম ছোট ছোট ড্রেস পরেছো, সকলে দেখলে কি ভাববে? মা, আপনি কি জানেন না, এগুলো আজকালের ফ্যাশন, এগুলোই তো এখন চলছে। আর লোকে যে যাই বলুক না কেন, আমার কোনো যায় আসে না। এই বলে সাথী সেখান থেকে চলে যায়। সুজাতা দেবী খুবই রেগে গিয়েছিল, কিন্তু তবুও সে তার বৌমাকে কিছুই বলেনি। একদিন সাথী ওইরকম ছোট ড্রেস পরে মার্কেটে যায়। সেখানে সকলে তাকে নিয়ে অনেক মজা নেয় এবং হাসাহাসি করে। সাথী যখন বাড়ি ফিরছিল তখন বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল। রাস্তা দিয়ে একা আসছিল, তখনই বেশ কয়েকটা ছেলে তার পিছু করে আর সাথীকে বলে, ম্যাডাম, আপনার ড্রেসটা তো খুবই সুন্দর আর আপনার ফিগারটাও খুবই সুন্দর, দেখে খুবই মজা লেগে গেল। ম্যাডাম, আপনি যদি চান তাহলে আমাদের সঙ্গে আসতে পারেন, আমরা আপনাকে অনেক মজা দেব, খুব মজা হবে, আসুন না। কারা আপনারা? আর এসব উল্টোপাল্টা কথা কেন বলছেন? যান এখান থেকে, না হলে আমি পুলিশ ডাকবো, তখন বুঝতে পারবেন। সাথীর কোনো কথাই তারা কিছুই মনে করছিল না। সাথী দৌড়াতে দৌড়াতে বাড়ির সামনে চলে আসে। তখন সুজয় সাথীকে বাঁচিয়ে নেয় এবং সেই ছেলে দুটোকে মেরে তাড়িয়ে দেয়। তখন সাথী কাঁদতে কাঁদতে বলে, সুজয়, সত্যি আমার খুব বড় ভুল হয়েছে। এইরকম ড্রেস পরা আমার উচিত হয়নি। আমি বাড়ির বউ হয়ে যাবার সত্ত্বেও তবু আমি এইরকম ড্রেস পরি। আমাকে ক্ষমা করে দাও, আমি আর এইরকম ড্রেস পরবো না। আমার জন্য মাকে কত অপমানটাই না হতে হয়েছে। আজ সত্যি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। সাথী, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। এবার চলো, ভিতরে চলো। এইরকম ভাবেই সাথী তার নিজের ভুল বুঝতে পারে। সেদিনের পর থেকে সাথী আর ওইরকম ছোট ড্রেস পরতো না। সে বাড়ির বউদের মতো শাড়ি পরতো আর নিজের সংসার সামলাতো।